বন্ধুরা বলে চল বন্ধু ট্যুর দিয়ে আসি, বের হয়ে যায়। হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনি প্রেডিক্টেবল থাকেন। হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকটা ইউজ করতে হবে ভাই, মাস্ট। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমি হাইওয়ে রাইডিং টিপস শেয়ার করব। আমাদের হাইওয়েতে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলোর মধ্যে অধিকাংশই আসলে বিগিনারদের ভুলের কারণে হয়। তো আমার টিপসগুলোর থেকে আসলে কেউ ফলো করলে লাইফ সেভিং হতে পারে। আচ্ছা, তো আমরা তাহলে বাইক রাইড করতে করতে কথা বলি। হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখতে হবে আপনি হাইওয়ে রাইডিংয়ের আগে কোনো রকম এক্সাইটমেন্ট বা অ্যাংজাইটি নিয়ে হাইওয়ে রাইড করা যাবে না। আপনি হাইওয়ে রাইড করতে হবে একদম রিল্যাক্স মাইন্ডে। আপনি টেনশন বা এক্সাইটমেন্ট, কোনো রাগ এসব থেকে যদি হাইওয়ে রাইড করেন, এসব নিয়ে হাইওয়ে রাইড করলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায় আসলে। তো হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আমরা কি স্টেপগুলা করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার বাইকটা আপনি চেক করতে হবে। আসলে বাইকে আপনি কি চেক করবেন, প্রথমে হচ্ছে আপনি আপনার বাইকের যে পেপারগুলো আছে ওগুলো আপনি নিতে হবে, কারণ হাইওয়েতে কিন্তু হাইওয়ে পুলিশ থাকে। তো যে কোনো সময় আপনি চেকিংয়ের মধ্যে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স আর তারপরে আপনার বাইকের ট্যাক্স টোকেন অ্যান্ড বাইকের রেজিস্ট্রেশন কার্ডটা সাথে রাখবেন। এরপর হচ্ছে আপনার বাইকের ইন্ডিকেটরগুলো কাজ করতেছে কিনা এটা আপনি চেক করে নেবেন। হ্যাঁ, কারণ ইন্ডিকেটর আপনি লেন চেঞ্জ করা বা ওভারটেক করার ক্ষেত্রে ইন্ডিকেটরটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন হচ্ছে আপনার বাইকের আপনি যদি নাইটে রাইড করেন বা বৃষ্টির মধ্যে রাইড করেন, সেক্ষেত্রেও আপনার হেডলাইটটা ঠিক আছে কি না, ঠিকভাবে কাজ করতেছে কি না সেটা চেক করে নেবেন। আপনার লুকিং গ্লাসগুলো আপনি চেক করে নিলেন। তারপর হচ্ছে আপনার টায়ার প্রেশার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টায়ার প্রেশার কম বা বেশি হলে বাইকের নিয়ন্ত্রণে কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনার বাইকের যে আইডিয়াল টায়ার প্রেশার, কোম্পানি রিকমেন্ডেড যে টায়ার প্রেশারটা সেটা আপনি দিয়ে রাখবেন। দেন হচ্ছে আপনার ব্রেকগুলো কাজ করতেছে কিনা। আপনি হাইওয়ে রাইড শুরু করার আগে আপনার ব্রেকিং সিস্টেমটা, ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক কাজ করতেছে কিনা সেটা আপনি ইনশিওর করে নেবেন। এরপর হচ্ছে আপনি আপনার ফুয়েল কি আছে কিনা, আপনি এটা চেক করে নেবেন। অনেক সময় অনেকেই আছে আপনি যাবেন হচ্ছে ধরেন 80 কিলোমিটার বা আপনার বাইকের তেল আছে হচ্ছে ধরেন 1 লিটার, তা আপনি তো তাহলে যেতে পারবেন না। আপনাকে ফুয়েল ম্যানেজমেন্টটা করতে হবে, না হলে কিন্তু আপনি হাইওয়েতে বিপদে পড়বেন। আপনার যদি ফুয়েল একদমই শেষ হয়ে যায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এই হলো আপনার বাইকের কি চেক করবেন ওটা। এরপর হচ্ছে হাইওয়ে রাইডিংয়ের সময় আপনি কি সেফটি মেনটেন করবেন। হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আপনি সেফটির কথা আসলে প্রথমে আপনার মাথার সেফটি হেলমেটটা আপনি ইউজ করবেন। হেলমেট শুধু ডিওটি যে সার্টিফিকেশনটা আছে শুধু ওই হেলমেটগুলো ইউজ না করে অনেকেই শুধু মনে করে যে ডট যে সার্টিফিকেটগুলো আছে, সার্টিফিকেটওয়ালা হেলমেটগুলো আছে ওগুলোই হলে হবে। তো আমি রেকমেন্ড করবো আসলে ইসিই যে সার্টিফিকেশন আছে ওইটা আপনি ফলো করতে। ওটার যে লেটেস্ট সার্টিফিকেশন আছে 22.06 যে লেটেস্ট সার্টিফিকেশন, ওই রকম একটা হেলমেট আপনি ইউজ করেন, তাহলে এটা আপনাকে ভালো একটা সেফটি দিবে। নেক্সট হচ্ছে আপনি একটা রাইডিং গ্লাভস ইউজ করেন। আপনি যদি অ্যাক্সিডেন্ট হন বা আপনি কোনো কারণে
যদি দুর্ঘটনা পতিত হন তো আপনি আসলে পড়তে গেলেই আপনার হাতটা প্রথমে আসবে। তো এক্ষেত্রে আপনি একটা ভালো রাইডিং গ্লাভস ইউজ করতে পারেন। তো রাইডিং গ্লাভস কেনার ক্ষেত্রে আপনি এই আপনার থামসে মানে প্রোটেকশন আছে কিনা এটা কিন্তু দেখে নেবেন। এরপর হচ্ছে আপনি রাইডিং বুট ইউজ করবেন। রাইডিং বুট আসলে আপনি যদি রাইডিং বুট নিতে যান আসলে প্রাইস অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি আপনার যে ক্যাটসগুলা বা চামড়ার কিছু জুতা আছে, পুলিশের জুতা টাইপের কিছু জুতা আছে, ওই জুতাগুলো ইউজ করতে পারেন। এগুলো আপনাকে মোটামুটি ভালোই প্রোটেকশন দিবে। এরপর হচ্ছে আপনি রাইডিং জ্যাকেট এবং রাইডিং প্যান্ট ইউজ করতে পারেন। আসলে এটা প্রাইসগুলো অনেক বেশি। তো আপনি রাইডিং জ্যাকেট অ্যান্ড রাইডিং প্যান্ট তো অবশ্যই রিকমেন্ডেড। রাইডিং জ্যাকেট এবং আপনি রাইডিং প্যান্ট যদি প্রথম অবস্থায় কিনতে না পারেন, আপনি নি গার্ড এবং এলবো গার্ড পাওয়া যায়, ওগুলা মোটামুটি আপনার রেঞ্জের মধ্যেই পাবেন, ওগুলো ইউজ করতে পারেন। যারা লং রাইডে যাবেন নিজের সেফটির জন্য আপনারা পানি সাথে রাখবেন, কারণ অনেকক্ষণ বাইক রাইড করলে কিন্তু মানে হাইড্রেটের একটা ব্যাপার আছে। রাইডিং এর সময় আপনার যদি ঘুম আসে তো আপনি ভাই হিরো সস্তে যাবেন না। আপনি কোথাও আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ লাগে আপনার, আপনি একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে তারপর আবার রাইড শুরু করেন। এখন হচ্ছে আপনি হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনি কি কি বিষয়গুলো ফলো করবেন। প্রথম হচ্ছে ভাই, আপনি যদি নতুন বাইক কিনে থাকেন আপনি প্রথমেই হাইওয়েতে উঠতে যাবেন না। আপনি প্রথমে আগে শহরে চালান। শহরে কমপক্ষে 2-3 মাস বা যত আপনি শহরে চালাই আপনি আগে আপনার কনফিডেন্সটা আনেন, আপনার আত্মবিশ্বাসটা আনেন যে আপনি হাইওয়েতে চালাতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না। ওই কনফিডেন্সটা আপনি আনেন, তারপর আপনি হাইওয়েতে আসেন। অনেকেই আছে মানে বাইক কিনছে, বন্ধুরা বলে চল বন্ধু ট্যুর দিয়ে আসি, বের হয়ে যায়। তো ওখানেই মানে অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই একটা পসিবিলিটি দেখা যায় এইসব ক্ষেত্রে। তো হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনার প্রথম যে নিয়মটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার লেনে থাকেন। আপনার যে লেনটা আপনি এই লেনে থাকেন, আপনি হুটহাট লেন চেঞ্জ করবেন না। হুটহাট লেন চেঞ্জ করলে অন্য ড্রাইভারের একটা ইরিটেশন হবে যে ওরা আপনাকে প্রেডিক্ট করতে পারবে না কিন্তু। তো সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যায়। হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনি প্রেডিক্টেবল থাকেন। প্রেডিক্টেবলটা মানে কি, আপনি আপনি ধরেন আপনি সেম লেনে থাকেন, আপনি যদি জিগজ্যাগ করেন বা আনইভেন মুভমেন্ট করেন তো তখন অন্য অন্য ড্রাইভারের কাছে আপনি কিন্তু প্রেডিক্টেবল থাকবেন না। ওরা মানে আপনার সম্পর্কে বুঝবে না আপনি কি ডানে যাবেন না বামে যাবেন, ওরা কি কোন দিক দিয়ে ওভারটেক করবে, ওরা কিন্তু এটা বুঝবে না। তো এক্ষেত্রে একটা দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায়। তো সেক্ষেত্রে প্রেডিক্টেবল থাকেন। নেক্সট হচ্ছে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা মেনটেন করেন গাড়ির সাথে। যেমন এই সামনে ট্রাকটা আছে, আপনি এই ট্রাকটা যদি হঠাৎ করে এখন ব্রেক করে আপনার কি ওই সময়টা রাখতে হবে যেন আপনি ওর আগে ব্রেক করে ফেলতে পারেন বাইকের ট্রাকের সাথে লাগার আগে। মানে আপনার ও যদি হঠাৎ ব্রেক করে আপনি যেন ব্রেকটা করতে পারেন কোনো দুর্ঘটনা না করে, ওই ব্রেকিং ডিস্টেন্সটা আপনাকে রাখতে হবে। এখন হচ্ছে ব্রেকিংটা ব্রেকিং ডিস্টেন্সটা আপনি রাখলেন, কিন্তু আপনার ব্রেক তো ভালোভাবে করতে হবে। আপনার হাইওয়ে রাইডের ক্ষেত্রে আপনার ইঞ্জিন ব্রেক যেটা মানে আমি ছেড়ে দিলাম থ্রটলটা, এখন বাইক যে আস্তে আস্তে গতি কমতেছে, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকটা। এখন আমি যদি একটা গিয়ার কমাই আরও তাড়াতাড়ি কিন্তু বাইকের গতিটা কমতেছে অটোমেটিক, কোনো ব্রেক করা ছাড়া। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকটা। হ্যাঁ, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। তো হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকটা ইউজ করতে হবে ভাই,
মাস্ট। কারণ আপনি যদি ক্লাস ধরে ব্রেক করেন তাহলে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে। ব্রেকিং ডিস্টেন্সটা আপনি বেড়ে গেলে তো আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকটা ইউজ করেন। ইঞ্জিন ব্রেক মানে থ্রটল ছেড়ে দিয়ে এরপর আপনি ব্রেকটা করেন, এবং ব্রেক করার ক্ষেত্রে আপনি দুইটা ব্রেক একসাথে ধরেন, ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক একসাথে ধরেন। সেক্ষেত্রে আপনার বাইক খুব সহজেই আপনার কন্ট্রোলে চলে আসবে। এই যেমন আমি এখন দেখাচ্ছি, আমি থ্রটল ছেড়ে দিলাম, দুইটা ব্রেক একসাথে করলাম, খুব তাড়াতাড়ি আমার বাইক কন্ট্রোলে চলে আসলো। আচ্ছা, আর ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনি প্যানিক হবেন না, কিন্তু প্যানিক হয়ে অনেকে আছে, প্যানিক হয়ে ধুম করে ব্রেকটা ধরে ফেলে। তো সেক্ষেত্রে বাইকের ডিস্ক লক হয়ে একটা দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায়। আর আপনার বাইকে যদি এবিএস থাকে তাহলে আপনি আসলে মোটামুটি ধরতে পারেন, আপনি ধুপ করেই ব্রেকটা করে ফেলতে পারেন। আপনার যত জোরে ব্রেক ধরার আপনি ধরতে পারেন। এবিএস যেহেতু আপনার ডিস্কটা লক হবে না, আপনি সেফ থাকবেন। আপনার কিন্তু আপনার বাইক যদি এবিএস না হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে রেশিও মেনটেন করে আস্তে আস্তে ব্রেকটা ধরতে হবে, আস্তে আস্তে করে ব্রেকটা ধরতে হবে। আর একটা কথা, যদি আপনি বৃষ্টির মধ্যে রাইড করেন সেক্ষেত্রে আপনি আসলে ব্রেকিংয়ের ডিস্টেন্সটা কিন্তু খুব ভালোভাবে ক্যালকুলেট করতে হবে, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু ব্রেকিংয়ের ডিস্টেন্সটা বেড়ে যায়। হ্যাঁ, যেহেতু রাস্তা ভেজা থাকে সেক্ষেত্রে ব্রেকিংয়ের ডিস্টেন্সটা বেড়ে যায়। আমি একটা বিষয় মিস করে গেছি ব্রেকিংয়ের ক্ষেত্রে। আপনি ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনি যদি পাহাড়ি রাস্তায় যদি আপনি রাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ঢালে নামেন সেক্ষেত্রে তো আপনাকে ইঞ্জিন ব্রেকটা মাস্ট ইউজ করতে হবে। আপনি যদি ক্লাস চেপে ধরে যদি ব্রেক করেন তাহলে আপনি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আপনার খুবই বেশি। কারণ একে তো ঢাল, গাড়ি স্পিডে থাকবে, আপনি যদি ক্লাস ধরেন তাহলে গাড়ি তো একদম ফ্রি হয়ে যাবে, আপনার ব্রেক আসলে আপনাকে সেভ করতে পারবে না। কারণ অনেক সময় পাহাড়ে ব্রেক ধরতে ধরতে ব্রেক ফেল করে, মানে অনেক গরম হয়ে যায় তো ব্রেক আর ধরতে যায় না। তো সেক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকটা ইউজ করতে হবে পাহাড়ে। আপনি ধরেন আপনি 5-এ আছেন, দেন আপনি একটা গিয়ার কমাই দিলে দেখবেন যে আপনার ইঞ্জিনটা আপনাকে অনেক ব্রেক দিতেছে, মানে ব্রেকিংটা অটোমেটিক শুরু হয়ে যাবে। আপনি 3 করলেন, অনেক স্পিডে বাইকটা থামবে। হ্যাঁ, মানে আমি কোনো ব্রেক ধরা ছাড়াই এটা দেখেন অনেক স্পিড কমে গেছে। তো পাহাড়ে রাইডের ক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকটা অবশ্যই ইউজ করবেন। আপনি হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে স্পিডটা আপনার কেমন থাকবে, আপনার বাইকের স্পিডটা কেমন থাকবে? অনেকেই মনে করে যে আমি যদি স্লো চালাই তাহলে আমি সেফ থাকবো, কিন্তু এটা হাইওয়ের ক্ষেত্রে সবসময় সঠিক না। আপনি যদি 60-তে চালান দেখবেন যে আপনাকে হাইওয়ে যে সিএনজিগুলা ওরাই আপনারে ওভারটেক করে চলে যাবে। সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা আসলে বেড়ে যাবে। তো আপনি একটা আইডিয়াল একটা স্পিডে চালাইতে হবে। আমি বলবো 70 থেকে 80-র মধ্যে চালান। আবার আপনি হুট করে 100 বা 100-এর উপরে চলে যাবেন সেটাও কিন্তু না, মানে আপনি একদম কমেও চালাতে পারবেন না, আবার একদম বেশিও যেন স্পিডটা না থাকে। আপনি একটা আইডিয়াল স্পিডে চালান। আপনি ফাঁকা দেখলে 80-90 তুলেন, সমস্যা নাই। আর হচ্ছে আপনার বাইকটা স্মুথ চালান, মানে হঠাৎ করে বাইকটা ধুম করে স্পিডটা বাড়াই দিলেন, ধুম করে স্পিডটা কমাই ফেললেন, এটা না করে আপনি স্মুথলি চালান বাইকটা। একটা মানে যে স্পিডটা চালাবেন সেটা মানে কন্টিনিউসলি একই একটা স্পিডে চালান। এরপর আসি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনাকে আসলে খুবই মনোযোগী হতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনি আসলে রাস্তার সাইনটা ফলো করেন, যে আপনি এখানে দেখেন
দাগটা কিন্তু ফাঁকা ফাঁকা আছে, ভাঙ্গা ভাঙ্গা আছে, এখানে আপনি ওভারটেক করতে পারেন। কিন্তু এই দেখেন রাস্তার মোড়, এখানে কিন্তু লাইনটা একদম স্ট্রেট, কোনো ফাঁকা নেই, এই জায়গায় আপনি ওভারটেক করতে পারবেন না। মানে হচ্ছে আপনি রাস্তার বাঁকে ওভারটেক করা যাবে না। তারপর হচ্ছে কোনো ব্রিজের উপরে ওভারটেক করতে যাবেন না। ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনি আসলে শিওর হতে হবে যে আপনি প্রথমে লুকিং গ্লাসটা দেখলেন, এরপর আপনি শিওর হলেন যে পিছনে তো কিছু আসতেছে না, দেন আপনি খেয়াল করবেন যে আপনি ওভারটেক করতে পারবেন কিনা, ফাঁকা আছে কিনা। ফাঁকা যদি না থাকে আপনি রিস্ক নেবেন না আমি বলবো। অ্যান্ড যদি আপনি অ্যাটেম্প নিয়ে ফেলেন যে আমি ওভারটেক করব, দেন আসলে আপনি হেজিটেট করবেন না, গো ফর ইট। কারণ এই ওভারটেকিং এর ক্ষেত্রে ডিসিশন ভুলের কারণে আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর টু ওয়ে যেগুলা হাইওয়ে, যেমন এটা তো যেহেতু এটা বড় একটা ওয়ান ওয়ে, ওটা একটা ওয়ান ওয়ে, তো এক্ষেত্রে ওভারটেকিং এর ক্ষেত্রে মোটামুটি সহজ আমি বলবো। শুধু আপনি যদি এই অটো সিএনজিগুলো কিন্তু উল্টা পথে আসে, এই যেমন দেখেন সামনে একটা উল্টা পথে আসতেছে, এবং অটোগুলো আসে, অনেক সময় দেখবেন যে বাস ট্রাকও উল্টো পথে আসতেছে। তো এই জন্য আপনি যতই সহজ হোক আপনি শিওর হয়ে নেবেন যে আপনি ওভারটেকটা করতে পারবেন কিনা। আপনি লুকিং গ্লাসটা দেখবেন, ইন্ডিকেটর দিবেন, তারপরে ওভারটেক করবেন। আচ্ছা, আপনি ইন্ডিকেটরটা কিন্তু মাস্ট দিতে হবে। ইন্ডিকেটর দিয়ে আপনাকে মানে ওভারটেকিং যে করবেন, পিছনের যে আছে ওকে বুঝাতে হবে যে আপনি ওভারটেক করতে যাচ্ছেন। সো ইন্ডিকেটরটা আসলে অবশ্যই দিতে হবে। দেন হচ্ছে আপনি যখন পাস করবেন, আপনি যখন ওভারটেকিংটা করতে যাবেন তখন একটা হর্ন দেন এবং পাসিং লাইটটা দেন, মানে ওকে বুঝান যে আপনি ওভারটেক করতেছেন বড় গাড়িটাকে। তারপর হচ্ছে ছোট গাড়িগুলোর ক্ষেত্রে ওভারটেক করবেন যে মানে ছোট গাড়িগুলা বলতে আমি সিএনজি, অটো এবং অনেক সময় ভ্যান গাড়িও চলে হাইওয়েতে, ওগুলোর ক্ষেত্রে আপনি ওভারটেক করবেন, আপনি একটা জায়গা নিয়ে করবেন। হ্যাঁ, ওরা বেশিরভাগ সময় লুকিং গ্লাসগুলো দেখে না, দুম করে ঘুরে দিবে, আপনি একটা দুর্ঘটনার মধ্যে পতিত হতে পারেন। তো এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে ওভারটেকের ক্ষেত্রে তো আপনাকে বললামই, ইন্ডিকেটরটা দিবেন, হর্ন দিবেন, পাস দিবেন, দেন ওভারটেকটা করবেন। আর যেগুলো আছে টু ওয়ে, যেমন এদিক দিয়ে যায় এদিক দিয়ে আসে, ওগুলোর ক্ষেত্রে আসলে ওভারটেকিংটা একটু রিস্ক। এক্ষেত্রে আপনি আসলে যখন ওভারটেক করবেন আপনাকে সময়টাও ক্যালকুলেট করতে হবে যে গাড়িটা আসতেছে ওটা কত দ্রুত আসতেছে, ওই সময়ের মধ্যে আপনি কি এই গাড়িটাকে ওভারটেক করে আপনার লেনে আবার ফিরে আসতে পারবেন কি না, এটা আসলে হিসাব করতে হবে, এই ক্যালকুলেশনটা করতে হবে। সেক্ষেত্রে ওই আপনাকে একটু ক্যালকুলেটিভ ওভারটেকিংটা করতে হবে। তো আপনি যদি নতুন হন সেক্ষেত্রে আপনি এত রিস্কে ওভারটেক না করে আপনি একদম রিল্যাক্সে, যখন দেখবেন যে একদম ফাঁকা আছে, সামনে উল্টো পথে কোনো গাড়ি আসতেছে না, তখন আপনি ওভারটেক করেন, তাহলে আপনি সেফ থাকলেন, আর কোনো সমস্যা হলো না। ওভারটেকিং এর ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি বাম সাইডে আসলে ওভারটেক করতে যাবেন না। বাম সাইডে যখন ওভারটেক করবেন, ওই গাড়িটা যদি আপনাকে চাপ দেয় আপনি একটা বিপদের মুখে পড়তে পারেন। আপনি ওয়েট করেন, দুইটা গাড়ি যদি একসাথে থাকে আপনি ওয়েট করেন, আপনার যখন আপনি স্পেসটা পাবেন তখনই আপনি ওভারটেকটা করেন। বাম সাইডে ওভারটেক করা আসলে রিস্ক, অনেক সময় দেখা যায় যে এসএফ দিয়ে উল্টো পথে গাড়ি আসে, তো সেক্ষেত্রে আপনি একটা বিপদের মধ্যে পড়তে পারেন। তো আপনি ওভারটেকটা ডান সাইড দিয়ে করবেন। টু ওয়ে হাইওয়ের ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান ওয়ের ক্ষেত্রে তাও আপনি সমস্যা নাই, আপনি ডানে বামে ওভারটেক করতে পারেন। কোনো একটা বাস বা ট্রাক ড্রাইভার আপনার সাথে ভুল একটা বিহেভ করলো বা ভুল একটা আপনার চাপ দিয়ে দিল, দেন আপনি অনেক রাফ চালাইয়া করে ধরতে হবে, অ্যান্ড
মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে রাগ নিয়ে ওরে ধরতে গেলেন, তখন অনেক স্পিডে চালাইলেন। এটা করতে যাবেন না আসলে, এটা করতে গেলে আপনারই ক্ষতি, আপনি বিপদে পড়বেন। তারপর আপনি যদি রাতে রাইড করেন, যদি আপনি রাতে রাইড করেন, রাতে রাইড করতে একটু রিস্কি। আপনি রাতে রাইড করলে আসলে আপনার খেয়াল রাখতে হবে, আপনি এমন একটা জ্যাকেট পরেন বা উইন্ড ব্রেকার পরেন যেটার মধ্যে রিফ্লেকটিভ ইয়েগুলো আছে, যেন আপনি অন্য রাইডারদের কাছে, অন্য যে ড্রাইভারগুলো আছে ওদের কাছে আপনাকে ভিজিবল করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনার যে হেলমেটটা পরবেন, হেলমেটের ভাইজরটা আপনি সাদা রাখেন, যদি আপনার রাতে রাইডটা বেশি হয় তাহলে আপনার দেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। দেন হচ্ছে আপনি বৃষ্টিতে যদি রাইড করেন তাহলে একটু আপনি স্লো রাইড করেন। স্লো রাইড করলে তাহলে আপনি সেফ থাকতে পারবেন, কারণ বৃষ্টিতে ভিজা থাকে, ব্রেকিং আসলে অনেক সময় ডিস্টেন্সটা অনেক বেড়ে যায়, তো সেক্ষেত্রে আপনার একটা সমস্যা হইতে পারে। আর হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনাকে লুকিং গ্লাসটার দিকে আসলে খেয়াল রাখতে হবে অনেক বেশি। আপনি 8 সেকেন্ড পর পরই, অন্তত 8 সেকেন্ড পর পরই আপনাকে লুকিং গ্লাসটা দেখতে হবে। লুকিং গ্লাসটা দেখে আপনি পিছনের যে গাড়িগুলো আসতেছে ওদের দিকে নজর রাখতে হবে এবং আপনি সেফ থাকতে হবে। লুকিং গ্লাসটা দেখাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এরপর যখন এরকম বাজার আসবে, এরকম ধরেন এরকম একটা বাজার আসবে, তখন আপনি স্পিডটা আসলে কমায় ফেলেন। এখানে দেখবেন যে অনেক মহিলা বা মানুষ বাচ্চা নিয়ে পারাপার করে। ওরা আসলে আপনি দেখবেন যে হর্ন দিলেও বুঝবে না, ওরা মানে বের হয়েছে তো হয়েছে, রোডটা পার হবেই, ওরা হর্ন দিলেও বুঝবে না। তো সেক্ষেত্রে আপনাকেই কেয়ারফুল থাকতে হবে। আপনি তো সেক্ষেত্রে আপনি স্পিডটা অনেক স্লো করে ফেলেন। আপনি যখন বাজারটা ক্রস করবেন তখন আপনার স্পিডটা গেইন করেন। আপনি হাইওয়েতে যখন বড় গাড়ির পাশ দিয়ে যাবেন, যেমন এই জায়গাটা কিন্তু আমারে ও ড্রাইভার দেখতেছে না, এটা একটা ব্লাইন্ড স্পট ওই গাড়িটার জন্য, মানে ড্রাইভারের জন্য এটা একটা ব্লাইন্ড স্পট। পিছনের জায়গাটা একটা ব্লাইন্ড স্পট। আমি ব্লাইন্ড স্পটের একটা ছবি দিয়ে দিব। ব্লাইন্ড স্পটে আসলে রাইড করা যাবে না। ব্লাইন্ড স্পটের রাইড করলে ওই ড্রাইভারটা কিন্তু আপনি আছেন যে জানা না কিন্তু, তো সেক্ষেত্রে ও যদি একটা চাপ দিয়ে দেয় আপনি কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। তো ব্লাইন্ড স্পটে রাইড করা যাবে না বেশিক্ষণ। আপনি চেষ্টা করবেন যেন ড্রাইভার আপনাকে দেখে, আপনি এমন জায়গায় থাকবেন বা ওরে আপনি হর্ন দিবেন বা যেন আপনাকে দেখে, যেমন এখন আমাকে কিন্তু দেখতেছে ড্রাইভার, হ্যাঁ, এটা কিন্তু ব্লাইন্ড স্পট না। আপনি ব্লাইন্ড স্পটে রাইড করা যাবে না। ব্লাইন্ড স্পটে রাইড করলে ও হঠাৎ করে যদি লেন চেঞ্জ করে তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। অ্যান্ড আরেকটা কথা, আপনি যখন বড় গাড়িগুলোর পাশ দিয়ে যাবেন খুব ঘেঁষে যাবেন না, মানে ঘেঁষে গেলে ওরা যদি একটু লেন চেঞ্জ করতে যায় আপনি মানে একটা চাপ খেয়ে যাবেন, বিপদে পড়ার সম্ভাবনা দেখা যায়। আর হচ্ছে আপনি বড় গাড়িগুলো যখন আপনাকে ওভারটেক অনেক সময় করবে তখন দেখবেন যে অনেক বড় একটা হাওয়ার ঝাপটা আসবে, তো এটা এটা দেখে আসলে অনেকে ভয় পেয়ে যায়। তো আপনি ভয় না পেয়ে আপনার হ্যান্ডেলটা শক্ত করে ধরেন, আশা করি সমস্যা হবে না। তো আসলে আমি অনেকগুলা টিপসের কথা বললাম, অনেকগুলা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এগুলো আসলে আমার নিজে রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। তো এগুলা আসলে ফলো করার চেষ্টা করবেন। এগুলা আপনি যদি নতুন রাইডার হন, ভিডিওটা তো আপনার জন্য দেখা অবশ্যই জরুরি। আর আপনার পরিচিত যদি কোনো নতুন রাইডার থাকে যে নতুন রিসেন্টলি বাইক কিনছে এবং হয়তো কোনো বড় একটা ট্যুর দিবে বা হাইওয়েতে রাইড করবে, আপনি তাকে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডকে। তো এটা সেক্ষেত্রে তার জন্য অনেক ভালো হেল্পফুল হবে। সো আমি বলবো হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে আপনি রিল্যাক্স থাকেন, একদম কোনো প্যারা নেবেন না, কোনো টেনশন নেবেন না, এটাই মেইন টিপস।
আপনার মেইন টিপস এটাই, কোনো প্যারা নেওয়া যাবে না, রিল্যাক্সে থাকবেন, কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না, কোনো রিস্ক নেওয়া যাবে না। এই বিষয়গুলো মাথা রাখলে তাহলে আপনার হাইওয়ে রাইডিংটা অনেক সুন্দর হবে। হাইওয়ে রাইডিংটা আসলে অনেক সুন্দর, আসলে ইটস এ ফান। তো আপনি আসলে এই বিষয়গুলো, এই ছোটখাটো কিছু বিষয়গুলো মাথায় রাখলে আপনার আর সমস্যা নেই, আপনি একদম রিল্যাক্সে চালাবেন। আচ্ছা, তাহলে বিদায় নিয়ে নিই। আমার ভিডিওর ছোট কোনো ইনফরমেশনও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। অ্যান্ড আমি আপনাদের জন্য খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপনারা কি বিষয়ে ভিডিও চান আমাকে জানাতে পারেন কমেন্টে। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন এটাও জানাতে পারেন কমেন্টে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।